কি হবে যখন একটি বিমান টেক অফ করার সাথে সাথেই তার সমস্ত ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় আর বিমানটি সেখান থেকে তীব্র গতিতে নিচের দিকে নামতে শুরু করে? হ্যাঁ, আজ আমরা যে বিমানটির কথা বলতে চলেছি সেই বিমানটির সাথে ঠিক একই ঘটনা ঘটেছিল। যে বিমানটি নিজের উড়ান ভরার সাথে সাথেই তার দুটি ইঞ্জিন বিকল হয়ে যায় আর এই ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে ওই বিমানটির পাওয়ার ধীরে ধীরে কমে আসছিল আর এক সময় একটি উঁচু বিল্ডিংয়ের উপর দিয়ে উড়ে যাওয়ার মতো ক্ষমতা ওই বিমানটির মধ্যে ছিল না। ওই বিমানের পাইলট একথা খুব ভালো করেই বুঝতে পারলেন যে তার বিমানটি খুব শীঘ্রই ক্র্যাশ করতে চলেছে, কিন্তু তিনি কিছু করে উঠতে পারছিলেন না। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অফিসাররাও একথা বুঝতে পারলেন যে তাদের চোখের সামনেই এই বিমানটি কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ ধ্বংস হতে চলেছে, কিন্তু তাদের কাছেও কিছু করার মতো ছিল না। কিন্তু বন্ধুরা, হঠাৎ করেই ওই বিমানটির সাথে এমন একটি চমৎকার ঘটনা ঘটল যে ঘটনার সামনে ফিজিক্সের সমস্ত নিয়মকানুন প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। অসম্ভবকে সম্ভব করে তুলে ওই বিমানটি নিশ্চিত মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়েছিল সেই দিন। কিন্তু এমন কি ঘটনা ঘটেছিল ওই বিমানটির সাথে? এই প্রশ্নের উত্তর জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। 9ই আগস্ট 1978 গ্রিসের এলিনিকন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বোয়িং 747-এর একটি জাম্বো জেট নিজের উড়ান ভরার জন্য তৈরি হচ্ছিল। এই বিমানটির গন্তব্য ছিল নিউ ইয়র্কের JF কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওই দিন ওই বিমানটিতে প্রায় 400 জন প্যাসেঞ্জার এবং 18 জন ক্রু মেম্বার উপস্থিত ছিলেন। অর্থাৎ ওই দিন ওই বিমানে মোট 418 জন মানুষ উপস্থিত ছিলেন। অলিম্পিক এয়ারওয়েজ এই বিমানটিকে অপারেট করছিল। বন্ধুরা, এখানে আপনাদের জানিয়ে রাখতে চাই যে এথেন্স থেকে নিউ ইয়র্কের দূরত্ব হলো প্রায় 7950 কিলোমিটার। এখন এই দীর্ঘ পথ অতিক্রম করার জন্য ওই দিন বিমানটিতে প্রায় 1,27,600 কেজি ফুয়েল ভরা হয়েছিল। অর্থাৎ দেখতে গেলে ওই দিন ওই বিমানটিতে প্রায় 140 টনের কাছাকাছি ফুয়েল ভরা হয়েছিল। বন্ধুরা, এই দীর্ঘ পথ অতিক্রম করতে এই বিমানটির প্রায় 11 থেকে 12 ঘন্টার মতো সময় লাগত। তাই প্যাসেঞ্জারদের সুবিধার জন্য বিমানটিতে প্রচুর পরিমাণে খাবার তোলা হয়েছিল এবং দেখতে দেখতে প্রায় দুপুর 2টো নাগাদ এই বিমানটি নিজের গন্তব্যের দিকে নিজের যাত্রা শুরু করেছিল। বন্ধুরা, এই বিমানটি টেক অফ করার পর মাত্র 9 মিনিট সময় অতিক্রান্ত হয়েছিল, কিন্তু হঠাৎ করেই ওই বিমানের পাইলট লক্ষ্য করে দেখলেন যে ওই বিমানের 3 নম্বর ইঞ্জিনটি কাজ করা বন্ধ করে দিয়েছে আর ওই 3 নম্বর ইঞ্জিন থেকে ক্রমাগত আগুন বেরিয়ে চলেছে। যদিও ওই বিমানের বাকি ইঞ্জিনগুলি তখনও ঠিকঠাক কাজ করছিল, কিন্তু পাইলট লক্ষ্য করে দেখলেন যে ওই বাকি ইঞ্জিনগুলিও ঠিকমতো কাজ করতে পারছিল না। ওই বিমানটি ক্রমাগত নিচের দিকে নেমে আসছে। এই সময় ওই বিমানের ক্যাপ্টেন এটা বুঝে উঠতে পারছিলেন না যে হঠাৎ করে কেন বিমানের ইঞ্জিনগুলি কাজ করা বন্ধ করে দিল। তিনি যে কোনোভাবে ওই বিমানটিকে চালানোর চেষ্টা করছিল, কিন্তু বন্ধুরা তার সমস্ত চেষ্টাই ধীরে ধীরে ব্যর্থ হচ্ছিল এবং বিমানটি ক্রমশই নিচের দিকে নামতে শুরু করেছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অফিসাররাও সেই মুহূর্তে কিছুই করে উঠতে পারছিলেন না। তারাও ধরেই নিয়েছিলেন যে কোনো মুহূর্তে এই বিমানটি ক্র্যাশ হতে চলেছে। কিছুক্ষণ পর ওই বিমানের ক্যাপ্টেন এটা বুঝে উঠতে পারলেন যে এইবার তিনি শত চেষ্টা করেও বিমানটিকে আর বাঁচাতে পারবেন না। তাই তিনি ধীরে ধীরে এই বিমানটিকে লোকালয় থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলেন, কারণ বিমানটি যদি কোনোভাবে লোকালয়ে ক্র্যাশ করে যায় তাহলে প্যাসেঞ্জারদের সাথে সাথে অনেক সাধারণ মানুষও এই বিমান দুর্ঘটনায় মারা পড়বেন। তাই তিনি বিমানটিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলেন। বিমানটি ধীরে ধীরে নিচের দিকে নেমেই চলেছিল। ওই বিমানের সমস্ত ইঞ্জিনগুলি ধীরে ধীরে কমজোর হয়ে পড়েছিল। এক কথায় বলতে গেলে মৃত্যু যেন ওই বিমানটির অপেক্ষায় ওই দিন ওঁত পেতে বসেছিল। কিন্তু বন্ধুরা, সেই সময় হঠাৎ করেই একটি চমৎকার ঘটনা ঘটে গেল। আসলে নিচের দিকে নামতে নামতেই হঠাৎ করেই ওই বিমানটি আবারও কিছুটা উপরে উঠতে শুরু করলো। আসলে পেছন দিক থেকে আসা তীব্র হাওয়া হঠাৎ করেই ওই বিমানটিকে কিছুটা বেগ দিতে সফল হয়েছিল এবং হাওয়ার এই তীব্র বেগকে কাজ লাগিয়েই ওই বিমানটি আবারও কিছুটা উপরে উঠতে শুরু করেছিল। কিন্তু বন্ধুরা, হঠাৎ করেই ওই বিমানের ক্যাপ্টেন লক্ষ্য করে দেখলেন যে তার সামনে এখন একটি 1500 মিটার উচ্চতা বিশিষ্ট একটি পর্বত অবস্থান করছে। তাই তিনি ওই পর্বতের সাথে সংঘাত এড়ানোর জন্য বিমানটিকে সমুদ্রের দিকে উড়িয়ে নিয়ে যেতে শুরু করলেন। যদিও হাওয়ার বেগের ফলে ওই বিমানটি কিছুটা উঁচুতে উঠতে সফল হয়েছিল, কিন্তু এখনও ওই বিমানটি স্বাভাবিক হয়ে উঠতে পারছিল না। এই সময় ওই বিমানের ক্যাপ্টেন একবার বিমানের নোজকে নিচের দিকে এবং তাকে আবার উপরের দিকে করে দিয়েছিলেন। আসলে একটি বিমানের নোজ যখন নিচের দিকে করা হয় তখন বিমানটিকে পৃথিবীর গ্র্যাভিটি আকর্ষণ করে, ফলে ওই বিমানটি কিছুটা বেগ পেয়ে যায়। আবার পরক্ষণেই ওই বিমানের নোজকে উপরের দিকে উঠিয়ে নেওয়ার ফলে বিমানটি আরও কিছুটা স্বাভাবিকভাবে চলতে থাকে।
দেখতে দেখতে একসময় ওই বিমানটি সমুদ্রের অনেকটা কাছাকাছি চলে আসে এবং সমুদ্রের কাছাকাছি এসে যাওয়ার ফলে বিমানের ক্যাপ্টেন আরও খানিকটা নিশ্চিত হয়ে যান, কারণ এখন যদি বিমানটিকে কোনোভাবে ক্র্যাশ করানো যায় তাহলে অন্তত কোনো সাধারণ মানুষের মৃত্যু ঘটবে না। কিন্তু এই সময় ওই ক্যাপ্টেনের মাথায় আরও একটি বুদ্ধি খেলে যায়। তিনি ভেবে দেখলেন যে এইখানে যদি বেশ খানিকটা ফুয়েল ফেলে দেওয়া যায় তাহলে ওই বিমানটি আরও খানিকটা হালকা হয়ে যাবে, আর তখন ওই বিমানটিকে ওড়ানো অনেকটা সহজ হয়ে যাবে। বন্ধুরা, কিছুক্ষণ পরেই নিজের চিন্তাভাবনা মতো ওই বিমানের পাইলট বিমান থেকে বেশ কিছুটা ফুয়েল ফেলে দিতে লাগলেন, আর দেখতে গেলে তার এই চিন্তাভাবনা সত্যি সত্যি ম্যাজিকের মতো কাজ করে গেল। এরপর বিমানটি সত্যি সত্যিই অনেকটা হালকা হয়ে গেল, আর এখন এই বিমানটিকে ওড়ানো ওই পাইলটের কাছে অনেকটাই সহজ হয়ে দাঁড়ালো। দেখতে দেখতে ওই বিমানের পাইলট ওই বিমানটিকে নিয়ে একেবারেই সুস্থ স্বাভাবিকভাবে এথেন্স এয়ারপোর্টে ল্যান্ড করিয়ে দিলেন। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো এটাই যে এরপর এই ব্যাপারটিকে নিয়ে কোনো রকম হইচই করতে দেখা গেল না। আসলে ওই বিমানের পাইলট ওই বিমানটিকে নিয়ে একেবারেই সুস্থ অবস্থায় ল্যান্ডিং করতে সফল হয়েছিলেন। যেহেতু এখানে কোনো রকম কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তাই এই ব্যাপারটিকে নিয়ে অতটাও হইচই হতে দেখা যায়নি। আর গভর্নমেন্টও এই বিষয়টিকে নিয়ে কোনো রকম কোনো তদন্ত করার প্রয়োজনও বোধ করেনি। এই ঘটনার পর ওই বিমানের ব্ল্যাক বক্স বোয়িং কোম্পানির হাতে সমর্পণ করে দেওয়া হয়, যাতে তারা এই বিমানের ব্ল্যাক বক্স থেকে তথ্য নিয়ে নিজেদের মতো অনুসন্ধান চালাতে পারেন। এই বিমানের সাথে ওই দিন ঠিক কী ঘটনা ঘটেছিল, কেনই বা এই বিমানের ইঞ্জিনগুলি হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিয়েছিল, আর কীভাবেই বা ওই বিমানের পাইলট শেষ পর্যন্ত ওই বিমানটিকে একেবারে সুস্থ স্বাভাবিকভাবে ল্যান্ড করাতে সফল হলেন, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্যই বোয়িং কোম্পানির তরফ থেকে একটি ইনভেস্টিগেশন কন্ডাক্ট করা হয়। এই ইনভেস্টিগেশনে বোয়িং কোম্পানি নিজেদের একটি বিমানকে সিমুলেশনে দিয়েছিল, অর্থাৎ ওই দিন ওই বিমানটির সাথে ঠিক যে যে ঘটনা ঘটেছিল আর ওই বিমানটি ঠিক যে জায়গায় যে অবস্থায় যতক্ষণ ছিল তার সব কিছুই এই সিমুলেশনের মাধ্যমে একবার রিপিট করে দেখা হবে। এখানে আমরা আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে একটি বিমান কতক্ষণ উড়ছিল বা সেটি কখন কোন ডাইরেকশনে মুভ করছিল, এই সমস্ত তথ্যই একটি প্লেনের ব্ল্যাক বক্সে স্টোর হয়ে থাকে। কাজেই ওই বিমানের ব্ল্যাক বক্সকে কাজে লাগিয়ে এই সিমুলেশনের কাজটি খুব সহজেই করে নেওয়া সম্ভব হবে। কিন্তু বন্ধুরা, এই সিমুলেশনের পরে বোয়িং কোম্পানির ইনভেস্টিগেটররা যে ফলাফল দেখতে পান তাতে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল। আসলে এই এক্সপেরিমেন্টটি কমপ্লিট করার পর বোয়িং কোম্পানির ইনভেস্টিগেটররা জানিয়েছিলেন যে তারা সব রকমভাবে ওই বিমানটিকে উড়িয়ে দেখে নিয়েছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে প্রত্যেকটি এক্সপেরিমেন্টে তাদের বিমানটি শেষ পর্যন্ত ক্র্যাশ হয়ে যাচ্ছিল। তারা কোনোভাবেই তাদের বিমানটিকে ক্র্যাশ হওয়া থেকে বাঁচাতে পারছিলেন না। আর তাই এখানে একটি প্রশ্ন উঠে আসে যে ওই দিন ওই বিমান চালক কীভাবে প্যাসেঞ্জার ভর্তি ওই বিমানটিকে একেবারেই সুস্থ স্বাভাবিকভাবে ল্যান্ড করাতে সফল হয়েছিলেন। ওই দিন কি তাহলে ওই ক্যাপ্টেন সত্যি সত্যিই কোনো অলৌকিক ঘটনা ঘটিয়ে দিতে পেরেছিলেন, নাকি এটা শুধুমাত্র একটি কোইন্সিডেন্স? এর উত্তর কারোর কাছেই নেই। বন্ধুরা, ওই দিন ওই বিমান চালক দেখতে গেলে সত্যি সত্যিই অসম্ভবকে সম্ভব করে তুলতে পেরেছিলেন। যেহেতু এখানে এই ঘটনার কোনো সঠিক তদন্ত হয়নি, তাই এই বিষয়টি হয়তো চিরতরের জন্যই ধামাচাপা পড়ে গিয়েছে। একবার ভেবে দেখুন তো, যদি সত্যি সত্যি ওই দিন ওই বিমানটি ক্র্যাশ হয়ে যেত তাহলে কত নিরীহ মানুষের প্রাণ চলে যেত। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।